না, এখন আর্ট আর্ট প্র্যাকটিসের জায়গা থেকে এখনকার আমাদের যারা স্টাডি করতেছে এই সময় বা যারা পড়াশোনা করে ইমিডিয়েট পার পার করে গেছে, এরা আসলে ওই আর্টের ক্রিটিসিজমে আসতেছে না, লেখালেখি করতেছে না, পড়াশোনা করতেছে না। মানে বিষয়টা আমরা মনে হচ্ছে দিন দিন পিছিয়ে পড়ে যাচ্ছে, ওরকম একটা চিন্তা ভাবনা কাজ করতেছে। তো অনেকের সাথে কথা বললে মনে হয় যে, বললো যে আপনারা যখন স্টাডি শুরু করছেন তখন থেকে পরিচয়, তো আপনাদের একটা জেনারেশন হয়তো এখনো প্র্যাকটিস করতেছে বা ওরা একটু চিন্তা ভাবনা করতেছে, কিন্তু পরের জেনারেশন যারা যারা ধর মানে টোয়েন্টিজের পরে, 2000-এর পরে যারা আসছে, এদের ভিতরে এই এই জিনিসটা গ্রো আপ হচ্ছে না বা এই জিনিসটা কাজ করতেছে না। এরা একটা মানে এমন একটা সময় পার করতেছে যেটা হচ্ছে খুব খুব শর্টকাটে অনেক কিছু পেয়ে যাচ্ছে, এই জন্য হয়তো তাদের এই স্টাডি ওই ওই জায়গাটাতে তারা ঢুকতে যাচ্ছে। ওই জায়গা থেকে আমাদের যে আর্টের যে পিওর পিওর অবজারভেশনের জায়গাটা কমে যাচ্ছে। সেই সেই জায়গাটা নাই। আমাদের টাইম বেশি আগের না, আগের টাইম না, কিন্তু এইখানে যতটুকু টাইম পার হয়েছে ইয়েদের সাথে, মানে আমাদের পরবর্তী জেনারেশনে, এটার ভিতরে একটা ব্যাপক চেঞ্জ হয়ে গেছে। শর্ট টাইমে অনেক বড় চেঞ্জ, যেটা হচ্ছে আমাদের এই যে 90s-এর সময়, যা ওই সময় থেকে আমরা যারা বেড়ে উঠেছি, ওই সময় তো এক সময় ফোন ছিল না, বাটন ফোন আসছে, বাটন ফোনের পরে স্মার্টফোন আসছে, এখন ওভার স্মার্টফোন আসছে। তো এখন যারা স্মার্টফোনের যুগের আর আমরা যারা ওই যুগের, সময়টা কম কিন্তু তফাৎটা অনেক বেশি। তো ওই যে ফিলিংসটা, সাদা কালো টিভি দেখতে গিয়ে অ্যান্টিনা ঘুরাইয়া স্ক্রিন স্ক্রিন পরিষ্কার করে দেখার ভিতর যে মজাটা, আর আমরা এখন হচ্ছে 60 ইঞ্চি মনিটরের ভিতরও ছবি দেখে ওই মজাটা হয়তো পাই না। তো আমাদের আমাদের যে এন্টারটেনমেন্টের জায়গাগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন সিনেমা দেখতে চায় না, এখন মানুষ মুভি দেখতে চায় না, এখন 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 2 মিনিটের ভিতরে আটকে গেছে সবাই, মানে ধৈর্যটা নাই। যে জায়গা থেকে ওয়ান ডে সিরিজ গুলো হারাই গিয়ে এখন T20 ফেমাস হয়ে গেছে। ওয়ান ডে সিরিজ এখন কেউ দেখতে চায় না, টেস্ট তো নাই। বিষয় আমাদের আর্টের জায়গাটা এরকম। এখন শর্টকাট, মানে এখন যত তাড়াতাড়ি কেউ ফেমাস হওয়ার চিন্তা ভাবনা কাজ করে। তো কাজ করবে, কাজ করে এত অনেকদিন প্র্যাকটিস করার পর এক ধরনের সে সে একটা জায়গায় পৌঁছাবে, সেই সময়টুকু তার নাই আর। মানে আমরা এটার জন্য গুগল সার্চ করলে আমরা সেকেন্ডের ভিতর পেয়ে যাই, কিন্তু আগে তো কোনো ইনফরমেশন সার্চ করতে হলে লাইব্রেরিতে যেতে হবে, না কোনো বই বাই করতে হবে, না নিজের লাইব্রেরি খুঁজতে হবে, না কারো কোনো সিনিয়র কাছে যাইতে হবে। তো ওই অপশন একদিক দিয়ে সুবিধা আর একদিক দিয়ে অসুবিধা হয়েছে। সুবিধাটা হচ্ছে শর্টকাটে অনেক কিছু পেয়ে যাচ্ছে, আর অসুবিধাটা হচ্ছে যেটা শর্টকাটে পাওয়া যায় সেটা তাড়াতাড়ি হারিয়েও যায়। এরকম একটা টেন্ডেন্স, এরকম একটা সময় পার করতেছি আমরা। তো ওই জায়গা থেকে তো আর্টের জায়গাটাও আমাদের জার্নিটা এরকম হয়ে যাচ্ছে দিন দিন। একজন আর্টিস্ট সে কিন্তু এক ধরনের ফিলোসফার। তার আর্টের জায়গায় সে ফিলোসফি ডেভেলপ করতেছে কিনা, না সে শুধু মার্কেটের সাথে দৌড়ে বেড়াচ্ছে, ইকোনমির সাথে দৌড়ে বেড়াচ্ছে, সেটা একটা বিষয়। যেমন প্রত্যেকটা জিনিসই তো ইকোনমির সাথে জড়িত। কালকে যে মার্কসকে নিয়ে গতকালকে রাতে একজনের সমালোচকের সমালোচনা শুনতেছিলাম, যে সমালোচনাটা ছিল মার্কসের পুঁজিবাদী, মার্কস তো পুঁজিবাদী এদের নিয়ে কথা বলছে। তো উনি বলছে যে আমরা যে শ্রমজীবী যারা তাদের তাদের হচ্ছে তার যে সে নিজস্ব ক্রিয়েশন, সে ক্রিয়েশনের জায়গায় তার কোনো গুরুত্ব নেই এবং সে ক্রিয়েশনের মূল্যটা সে পাচ্ছে না। শ্রমজীবী যারা, ধরো সে উদাহরণ দিচ্ছে যে গার্মেন্টসের যে লোকটা ওই একটা সেলাই করছে বা যে চেনটা লাগাচ্ছে, সে বোতামটা লাগাচ্ছে, সে কিন্তু সে জানে না, সে শুধু বোতামটাই লাগাচ্ছে, এটার আউটপুট কোথায় যাচ্ছে কি হচ্ছে কিছুই জানে না। সে যে শ্রমটা দিচ্ছে তার কাজের প্রতি তার এক ধরনের তার অনীহা থাকে, যে এই কাজটা কি হচ্ছে না হচ্ছে তার কোনো মানে তার অথেন্টিসিটি সে পাচ্ছে না, পাচ্ছে যে কারা অন্যরা পাচ্ছে। তো ওইটা ওই ধরনের ঘটনা আমাদের এই আর্ট সোসাইটিতে হচ্ছে, যে আর্টকে যদি ইকোনমি, আর্ট তো ইকোনমির বাইরে না, কিন্তু ইকোনমির সাথে যখন আর্টিস্ট জড়িয়ে যাবে, ইকোনমির সাথে যখন আর্টের সাথে জড়িয়ে যাবে, তখন যেভাবে চিন্তা করবে, তো আর যখন সে ইকোনমি ছাড়া চিন্তা করবে, দুইটার চিন্তা ভাবনার জগৎ ভিন্ন। এটা আমার কাছে মনে হয়। কারণ কি, যখন ইকোনমি হয় তখন হচ্ছে কাস্টমার বা যে
ভোক্তা, তার তার কথা চিন্তা করতে হয়। যখন ইকোনমি ছাড়া আমি ডেভেলপ করবো, তখন ওই কাজটা পুরোটাই আমার চিন্তাটাকেই কাজের ভিতরে আমি দিতে পারি। আবার যখন ভাববো যে আমি এটাকে আরেকজনের কাছে দিব, তখন তার মতো করে কাজটাকে ডেভেলপ করতে হয়। মানে এটা কোনো না কোনো ভাবে এটা চলে আসে। এটা আমি মানে কাজ করতে গিয়ে আমার অনেক সময় মনে হচ্ছে যে আমি যখন র্যান্ডম কাজ করি, তখন এক ধরনের চিন্তা থাকে। যখন কাজটাকে অন্য কোথাও দিব, কারো কাছে যাবে, এরকম চিন্তা ভাবনা আসে, তখন অনেক কিছু মিনিমাইজেশন হয়ে যায়, অনেক কিছু অ্যাড হয়। তো এইটা এক ধরনের শিল্পের মূল জায়গাকে এক ধরনের ব্যাঘাত ঘটে আমার মনে হয়। আর্ট প্র্যাকটিসটা আসলে পুরোটাই হচ্ছে নিজের উপরে, নিজের চিন্তা ভাবনার উপরে, এবং ওই দর্শনটা থাকলে আর্টের মূল রসবোধটা হয়তো পাওয়া যেতে পারে আর্টিস্টের কাছ থেকে। এখন যদি ভাবে যে সেই আমার যে রসবোধ, সেটার মূল্য কে দিবে বা সেটার মূল্য কে বুঝবে, সেটার থেকে বড় কথা হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশনের জায়গায়। নিজের কাজে যদি নিজের স্যাটিসফ্যাকশন থাকা যায়, নিজের নিজের ভালো লাগা বা নিজের চিন্তাকে পুরোপুরি কাজের ভিতরে ইনভলভ করা যায়, তাহলে হয়তো এক ধরনের আহ, আত্মপুষ্টি যেটা, সেটা পাওয়া যেতে পারে। না হলে তো আমরা ওই ইকোনমির সাথে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমাদের অনেক কিছু করে যায়। এইটা এই জার্নিটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। ধর, আমি হচ্ছে বড় হয়েছি গ্রামে, একদম ছোটবেলা গ্রামে কাটছে। তো গ্রামের পরিবেশে যেটা হয় যে ওই সময়টায় মাঠে ছুটোছুটি, গোলাছুট খেলা, ক্রিকেট খেলা, তারপর বিকেল হলে বাইরে যাওয়া, একটা মুক্ত পরিবেশে। এখানে আমাদের ওখানকার গ্রামগুলোর বাড়িতে কোনো ধরনের ব্যারিয়ার নাই, শুধু ঘর, চতুর্পাশে ফাঁকা, মানে কোনো ধরনের ব্যারিয়ার নেই। গেট দিয়ে যে ঢুকতে হবে, গেটের কনসেপ্টটাই নাই আমাদের ওই সাইডে। গেট শুধু মেইন ডোরটা, আমাদের ছোট সময় দেখছি মেইন ডোরও খোলা থাকতো। মানে এই কনসেপ্টের বাইরেই আমরা, মানে আমাদের সবসময় ওপেন। মানে চোর যদি আসে ঘুরে টুরে, রাত্রে ঘুরে টুরে ঘর দিয়ে বেরিয়ে যেতে পারবে, এরকম একটা বিষয় ছিল। তো ওই জায়গাতে পরে যখন পড়াশোনা পারপাস ঢাকাতে আসলাম, ঢাকাতে এসে পুরো কন্ট্রাস্ট হয়ে গেল। মানে ওই যে বেড়ে ওঠা আর ঢাকার পরিবেশ। আমি কিন্তু প্রথম ঢাকায় আসছি 2005 সালে, মানে ইন্টারমিডিয়েটের পরে, এর আগে আমার ঢাকা আসা হয়নি। তো আমার লাইফের পুরোটাই হচ্ছে একদম কন্ট্রাস্ট হয়ে গেল, যে ওই 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 পরিবেশ আর এখানের পরিবেশ, এটা একদম দিন রাত্রি পার্থক্য হয়ে গেল। তো মানে শুরুর দিকটাতে থাকতাম পুরান ঢাকাতে, পুরান ঢাকার ওই যে শ্যামবাজারের ওই সেক্টরটা। তো ওখান থেকে যখন এই যে আমাদের ইউডাতে ভর্তি হই, তো ইউডাতে ভর্তি হওয়ার আর এক কারণ, আমি স্ট্যাটিস্টিক্সে ছিলাম 1 বছর, জগন্নাথে পরে এখানে এসে ভর্তি ছেড়ে দিই। তো ওইখান থেকে যখন ওই 7 নাম্বার বাসে করে আসতাম, যেখানে বাসা ছিল শ্যামবাজার থেকে হেঁটে ওই জগন্নাথে ওই ভিক্টোরিয়া পার্কের ওখানে আসতাম, ভিক্টোরিয়া পার্কের ওখান থেকে। তো ওই এখন তো সময় আরো বেশি লাগবে হয়তো জার্নিতে, ওইখান থেকে এতটুকু আসতে গেলে আরো 7 নাম্বার মানে এখন আর চলে না, আগে 7 নাম্বারটা ছিল। তো ওই সময় প্রচন্ড পরিমাণে গাড়িতে প্রচন্ড জ্যাম ছিল, আশেপাশে মানুষের, মানে যারা লোকাল বাসে চড়ে, লোকাল বাসে আবার অনেক ধরনের গল্প তৈরি হয়। লোকাল বাসে এক একটা হিস্ট্রি, এক একদিন লোকাল বাসে চড়বে এক একটা হিস্ট্রি তৈরি, মানে এক একটা ঘটনা তৈরি। তো ওই সময় রেগুলার যাতায়াত করা লাগতো। ওই ইউনিভার্সিটিতে আসতাম 7 নাম্বারে, আবার যাওয়ার সময় 7 নাম্বারে, কারণ যত কম টাকায় যাওয়া যায়। তো ওই সময় 7 নাম্বারে যেতাম, আবার এমন একটা টাইমে যেতাম, গিয়ে আবার বাসায় গিয়ে ব্যাগ ট্যাগ রেখে আবার টিউশনতে বেরিয়ে যেতাম। তো ওই সময় লাইফটা অনেক, এখন চিন্তা করলে মনে হয় যেন অনেক ডিফিকাল্ট লাইফ পার করছি। আবার একদিক দিয়ে ভালো, যে ওই লাইফটা চিনছি বলে হয়তো চিন্তা ভাবনার একটু চেঞ্জেস আসছে। যে ধরো তোমার নিজেকে যদি তৈরি করতে হয় একদম, ওই মাটি থেকে শুরু করতে হবে, না হলে সব জায়গার জীবন দর্শন না বুঝলে কিন্তু ওই আসল যে একটা সময়, ভালো সময়ের যে ফিলিংসটা, ওইটা পাওয়া মুশকিল। তো ওই জায়গা থেকে এক ধরনের, যখন ওই যে অনার্সের ক্লাস করলাম, অনার্সের ক্লাস পর মাস্টার্সে এসে তো আমাদের এক ধরনের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক থাকে, কে কিভাবে দেখতেছে, এই ধরনের একটা টেন্ডেন্সি তৈরি হয় যে তুমি এতদিন মানে একাডেমিক লাইনে চলছো, এখন একটু নিজের মতো করে তৈরি করার চেষ্টা করো। তো ওই জায়গা থেকে দেখতে গিয়ে মনে হলো কি যে মনে হলো যে আমি যে যে সময়টা পার করতেছি, এই শহরের যে সময় আমাকে যেভাবে বেড়ে উঠতে সাহায্য করতেছে, এটা একদম
মানে আমার এই আশেপাশের ট্রাফিক, যানজট, মানুষের আওয়াজ, এগুলোর ভিতর দিয়ে আমরা রীতিমতো তৈরি হয়েছি। তো ওইটা যদি কোনোভাবে কাজে নিয়ে আসা যায়, সেই জায়গা থেকে আস্তে আস্তে এই কাজটাতে চলে আসে। তো এই কাজটা করতে গিয়ে যেটা হয় যে এটার আমি এখনো এইটা নিয়ে কাজ করছি, প্রায় সেটা 10 বছর হয়ে গেছে, প্রায় 12, হ্যাঁ 10 বছর হয়ে গেছে। তো এই জার্নিটাতে এটা অনেক সময় ডাইমেনশন চেঞ্জ করছে কাজে, যেটা হয় আর কি। আমি শুধু যে ট্রাফিকের কথা বলছি, আমি শুধু যে রাস্তাঘাটের ক্লোহের কথা বলছি সেটা না, আমাদের যে অস্থির সময়টা পার করছি সেটাও হয়তো আমার কাজের ভিতরে, আমার যে লাইনগুলো, যে কাজের যে ড্রয়িংগুলো, ওগুলোর ভিতরে কোনো না কোনো ভাবে প্রকাশ করার একটা টেন্ডেন্সি থাকে। যে কারণে হচ্ছে যে কেউ আমার কিছুদিন আগে একটা পেন্টিং করছি, তো আমাদের এক ছোট ভাই সুমন, সরি, ও আসছে বাসায়, তো এসে বলতেছে আপনি এই শহরটা এঁকেছেন, শহরটা তো হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে। আমি কি এই শহরে তো আমি ধূসর শহর ছাড়া দেখি না, সুন্দর শহর দেখি না, এটা তো পুরো ধূসর একটা শহর, আধো আলোর ভিতরে আমরা বেড়ে উঠতেছি, আমরা চলতেছি, কারো কোনো মানে আমরা যে ধরো এখানে জীবনযাপন করতেছি, কারো কোনো নির্দিষ্টতা নাই, কেউ বলতে পারবে না যে আমি সুন্দরভাবে সময় পার করে যাব পরবর্তী টাইমে, আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, তারপরে সে পারবে না, তার কোনো না কোনো ঝামেলা তৈরি হয়ে যাবে। মানে শহরটাই মনে হচ্ছে কি যে একটা মানে আনসার্টেন টাইমের ভিতরে বসা। একদিন হঠাৎ করে কি হলো, আমার বাসায় আমরা ঘুমাইছি, আমার মা ছিল, পিচ্চিরা ছিল, হঠাৎ করে সকাল 6টার সময় ঘরে ধোঁয়ায় ভরে গেছে, সকাল 6টায়। এই কারণটা কি, ঘরে ধোঁয়ায় ভরে গেছে, রীতিমতো কাশি শুরু হচ্ছে, যেটা হয় যে পাশে মানে আগুন লাগলে যে ধোঁয়াটা না, ওই ধোঁয়াটায় কি হলো, আমার ওই পাশে জানলাটা খোলা ছিল, নিচতলাটায় আগুন লাগছে, নিচতলাটায় আগুনের ধোঁয়া রীতিমতো ঘরের ভিতরে এসে মানে পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো রীতিমতো সকাল 6টায় ভয় পেয়ে সবাই দৌড়ে নেমে গেছে। তো সকাল হওয়ার কারণে হয়তো ওই দিন বেঁচে গেছি, না হলে, কারণ সকালে রাস্তাঘাট ফ্রি থেকে খুব তাড়াতাড়ি ফায়ার সার্ভিস চলে আসে। তো এইখানে মানে রাত্রে যে শান্তিমতোকে ঘুমিয়ে বলবে যে আমি আজকে একটা শান্তির ঘুম দিচ্ছি, এটাও মুশকিল, কখন কি ঘটে যায়, মানে সেকেন্ডের ভিতরে যে কোনো সময় এরপর ইয়েটা চেঞ্জ হয়ে যায়, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়। তো শহর তো এরকম হওয়ার কথা না, শহর তো এখানে সব মেধাবী লোকজন থাকে, এখানে সব কর্মদক্ষ লোকজন থাকে, এখানে সব চিন্তাবিদরা থাকে, এই জায়গাটা তো সুন্দর হওয়ার কথা। সেই জায়গা থেকে আমরা যেভাবে জীবনযাপন করছি, মনে হচ্ছে যে সেই ভাবনার জায়গার মানুষগুলো নাই, সেভাবে দেখার দৃষ্টি মানে সেই দৃষ্টি দিয়ে দেখার মানুষগুলো নাই, সেই সুন্দর করে যে তারা জীবনকে উপভোগ করবে সেই জায়গাটুকুও নাই। আমি এখন বিকাল হলে পরে, সারাদিন বাসায় থাকার পরে বিকাল হলে পরে মনে হবে কি আমি কোথাও একটু ঘুরে আসি, যে একটু বাইরে হেঁটে আসি, সেই স্পেসটুকু কিন্তু আমাদের নাই। তো ওই জায়গা থেকে কাজের বিউটিনেস, কাজের কনসেপ্ট, তো ওই ধরনের মানে এই পরিবেশে থেকে আমি সুন্দর সুন্দর ছবি আঁকতে আমার দ্বারা মনে হয় কষ্ট হচ্ছে, মানে আমি বিউটিফুল ছবি আঁকতে পারি না, আমার ছবিতে ডার্কনেস বেশি, ডাস্ট বেশি, তারপরে অগুছালো বেশি। এটা হয়তো মানে পার্ট অফ লাইফ, মানে লাইফেরই একটা অংশ। তো ওই জায়গা থেকে প্র্যাকটিসটা করা। ইউনিভার্সিটি তো মানে এত ছোট ছোট ঘটনা, মানে প্রচুর ঘটনা আছে ছোট ছোট, যেগুলো ইউরাতে আমরা যখন একটু বড় হয়ে গেলাম, তো আমাদের আগের বৈশাখটা করছিল সিনিয়র ডলার ভাইরা। তো ওই সময় একটা মজার ঘটনা ঘটলো, ডলার ভাই আমাদের এমন একটা মানুষ ছিল, চুপচাপ টাইপের একটা মানুষ, খুবই ভালো কাজ করতো, কারোর সাথে অত বেশি হাসি ঠাট্টার ভিতরে নাই, কিন্তু ওনার সবাই ফ্যান হয়ে গেল। ফ্যান হওয়ার একটা কারণ ছিল উনি ভালো কাজ করতেন, তো ওনাকে সবাই খুব পছন্দও করতো, সবাই ওনার সাথে মজাও করতো। বৈশাখের আগে, বৈশাখের আগে আগের রাতে যখন সবকিছু সেটিং হয়, আর আগের রাতে তো প্রচুর প্রেশার থাকে, তো আমাদের তখন লেকের ভিতরে স্টেজ হতো, আর ওই স্ট্রাকচার গুলো লেকের ভিতরে বানানো। তো আমরা কাজটা শেষ করে তখন রাত বাজলো প্রায় 1:30-2টা, স্ট্রাকচার গুলো উঠিয়ে দিয়ে, মানে উপরে উঠিয়ে দিয়ে রেলির জন্য স্ট্রাকচার মানে স্টেজটা আমরা সাজাচ্ছিলাম, তখন রাত 2টা বাজে। তো ওই সময় প্রচন্ড ঝড় আসলো, মানে ঝড় মানে কি ভয়ঙ্কর ঝড় আসছে। এখন ডলার বাইরে ওই সময় দায়িত্বে ছিলেন ওনাদের ব্যাচটা।
তো ডলার ভাই বললো কি এই স্টেজের জিনিস পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে উনি ওই দিক থেকে যে দৌড় দিয়ে আসতেছিল, সামনে একটা বাঁশের ব্যারিকেড ছিল, ওইটা আর উনি দেখেন, ওইটাতে উনি রীতিমতো বেঁধে উনি 2-3 ঘুলা দিয়ে পুরো পড়ে গেল। ডলার ভাই চিল্লে কেউ ডলার ভাই খুঁজে পাচ্ছে না, পরে দেখে কি ডলার ভাই হচ্ছে স্টেজের নিচ দিয়ে ঢুকে গেছে। এরকম একটা, এরকম অনেক মজার মজার ঘটনা আছে। তো একবার কি হলো, অনির্বাণ চুল বড়, নোংরা, এখন অনির্বাণ অনেকদিন গোসল করে না। মাহবুব ভাই, তো মাহবুব ভাই বলতেছে আজকে অনির্বাণকে ধরতে হবে। মাহবুব ভাই তখন টিচার হয়, আমাদের ধরতে হবে। কি হলো, অনির্বাণরে বাইরে রাখবে আজকে। অনির্বাণ আসার সাথে সাথে ওকে বলা হয়েছিল তুই যদি গোসল করস তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে। তাহলে তো ও আসার সাথে সাথে ওকে হচ্ছে একটা গাছের সাথে পুরো র্যাপ করে ফেলা হবে দড়ি দিয়ে, এবং ওই দিন ক্লাস বন্ধ, ক্লাস করতে পারবে না। কারণ হচ্ছে ও যদি গোসল না করে তাহলে ও ক্লাস করতে পারবে। এবং ওকে বলা হলো যে তুই যদি গোসল করস তাহলে তোকে হচ্ছে আমরা ছেড়ে দিব। এবং তাকে সারাদিন ওইভাবে বেঁধে রাখা হলো, বেঁধে রেখে খাবার দেওয়া হলো, কিন্তু সে গোসল করতে রাজি হলো। বিষয়টা এরকম ইন্টারেস্টিং। হ্যাঁ, অনির্বাণ বাইরে চলে গেছে স্টাডির জন্য। ভালো, এখনো একটা জব টপ করতো, এখন হঠাৎ করে দেখলাম যে বাইরে, ও হয়তো অনেকদিন ধরে ট্রাই করতেছে বাইরে যাওয়ার জন্য। এটা হচ্ছে কি যে আর্ট আর্ট প্র্যাকটিস বা কোনো কিছুর ক্রিয়েশনের জায়গায় যখন একটা স্বীকৃতি আসে তখন একটা ইন্সপিরেশন তৈরি করে। যেমন আমার শুরুটা ছিল প্রথমে, তো ভাবছি আসবো চারুকলায় পড়বো, গ্রাফিক্স ডিজাইনে চাকরি করব, কিন্তু ওই ধারা ওই পরে গিয়ে টেন্ডেন্সি চেঞ্জ হয়ে গেল, আসলাম পেইন্টিং এ আসার পরে মনে হলো আচ্ছা পাস টাস করে হয়তো জবে ঢুকবো। তো আস্তে আস্তে যে অনেকের আগে আগে ফিক্সড করা থাকে আমার স্বপ্ন আমি ওইখানে যাব, কিন্তু আমার হচ্ছে হাঁটতে হাঁটতে স্বপ্ন চেঞ্জ হয়েছে, মানে স্বপ্ন তৈরি হয়েছে, স্বপ্ন চেঞ্জ হয়েছে। একসময় মনে হতো এটা, পরে যে আর একটা তৈরি হয়েছে। তো ওই জায়গা থেকে যখন মাস্টার্সের পরে যখন বিভিন্ন জায়গায় পার্টিসিপেশন করতে থাকি 12-র পরে আর্টের, তো আর একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে 2010-এ আমাদের অনার্সের শেষের ক্লাস ছিল। তো ওই সময় আমাদের এক্সপেরিমেন্টাল কোর্স চলে। তো ওই সময় সেলিম আল দিনের প্রথম মৃত্যুবার্ষিকী, ইপসন ফেস্টিভ্যালে, ওখানে একটা আর্ট কম্পিটিশন হয়েছিল। তো ওইখানে স্যাররা বললো কি তোমরা কাজ দিও, সেলিম আল দিন সম্পর্কে যতটুকু জানো বা যে যার যতটুকু স্টাডি আছে। তো আমার ওই সময় সেলিম আল দিন সম্পর্কে অত বেশি জানা ছিল না, কিন্তু একটা সিনেমা আমাকে খুব মানে অনেকবার দেখছি, এত ভালো লাগছে, সেটা হচ্ছে চাকার গল্প তো রচয়িতা সেলিম আল দিন, আর এটা ডিরেকশনে ছিল মোর্শেদুল ইসলাম। তো চাকা সিনেমাটা অনেকবার দেখা হয়েছে। পরে মনে হলো কি যে যেহেতু সেলিম আল দিনের, তো চাকা তো সেলিম আল দিনেরই। ওই জায়গা থেকে আমি ওই সেলিম আল দিনের চাকা সিনেমার উপরে ভিত্তি করে আমি কয়েকটা কাজ করছিলাম ওই এক্সিবিশনের জন্য। পরে ওখান থেকে একটা কাজ হচ্ছে ওই এক্সিবিশনে গেল। যাওয়ার পরে মজার বিষয় হচ্ছে এক্সিবিশনে হ্যাং করার পরে সেকেন্ড দিন স্যার বললো কি কুন্তল তোমার কাজটা একজনই কিনবে, তুমি, আমি ওইবার দাম দিয়েছিলাম। তো দাম দিয়েছিলাম এই কারণে ওরা আবার ওইটার সেল, যাদের কাজ সেল হবে তার 50% হচ্ছে ওদের ফেস্টিভ্যাল নিবে আর 50% আর্টিস্টকে দেবে। ওই সময় হচ্ছে তোমার বসুন্ধরা পেপার না ওইরকম একটা পেপার আর কি, ওই যেটাকে আমরা হোয়াইট পেপার ফুলশিট, তো ওই পেপারে চারকোলে কাজটা করা। তো ওই কাজটা ওই সময় আমার 25,000 টাকায় সেল হয়েছে। তো ওইটা আমার জন্য একটা মানে এক ধরনের বিশাল ইন্সপিরেশন ছিল। ইউনিভার্সিটি লাইফে ওই সময় 25,000 টাকা একটা কাজ সেল হয়েছে। তো ওইটা এক ধরনের, আমার বাবারে যখন বললাম, বাবা মানে হয় কি যে আমরা গ্রাম থেকে আসছি, তো চারুকলা সম্পর্কে কেউ জানে না, এক ধরনের নেগেটিভ ইয়া থাকে যে পড়াশোনা করে কি করবে, চাকরি পাবে না। তো ওই জায়গা থেকে বাবারা যখন জানালাম যে আমার তো একটা কাজ বিক্রি হয়েছে, যখন ওনারা খুব অবাক হয়েছে যে 25,000 টাকা দিয়ে তোমার কাজ কে কিনছে, বা তুমি কি ছবি আঁকছো যেটা 25,000 টাকা সেল হয়েছে। তো ওনারাও খুব ওই সময় ওনারাও খুব খুশি হয়েছিল। ওই জায়গা থেকে একটা ইন্সপিরেশন ছিল। পরে মনে হলো যে না, কাজ করলে হয়তো ভালো কিছু করা যেতেও পারে। তারপরে স্টাডিতে মাস্টার্স শেষে আবার স্টাডি করলাম, এরপরে এক্সিবিশনগুলোতে পার্টিসিপেশন করলাম, বিভিন্ন জায়গায় কাজ দেওয়া শুরু করলাম। কখনো টিকতো না। ওই জায়গা থেকে ন্যাশনাল ইয়াং করার পরে এশিয়ানে প্রথম কাজ দিই আমি 2016-তে।
16-তে আমার এই সিরিজেরই কাজ, পরে এই সিরিজের কাজ করতে গিয়ে মনে হলো একটু ইনস্টলেশন করি। ওই সময় যে ইনস্টলেশন করছি এখন মনে হয়েছে ওই সময় কাজটায় আমার অনেক ধরনের লেকিং ছিল বা ভুল ছিল। যাই হোক, ওই কাজটা কিন্তু ওইবার প্রথম আমি মানে এশিয়ানের এটাকে অনারেবল মেনশন অ্যাওয়ার্ডটা পাই আর কি। এর আগে আর একটা অ্যাচিভমেন্ট ছিল, যেটা হচ্ছে জাপান বাংলাদেশে একটা এক্সিবিশন হতো, ওইখানে একটা সিলভার অ্যাওয়ার্ড ছিল এই কাজের উপর। তো এই যে অ্যাচিভমেন্ট গুলো বা এটা হচ্ছে কাজের একটা স্বীকৃতি, যেটাকে তোমাকে পুশ করবে সামনে নিয়ে, মানে সামনে কাজ করার জন্য। এটাতে হয়তো কিছু টাকা দিচ্ছে, টাকাটার চেয়ে মনে হয়েছে যে এই কাজটার যে সম্মাননা তৈরি হয়েছে সেটা আমাকে, সেটার দায়ভার বহন করেই হয়তো এতটুকু আগাইছে। না হলে হয়তো ওই ধরনের ছোট ছোট জিনিসগুলো না থাকলে হয়তো অন্য দিকে আবার ছুটে যাওয়া। তো স্বীকৃতি একটা অন্য জিনিস, সেটা সেটা মানুষের জীবনে মনে হয় দরকার আছে। আমাদের তো ইয়াং সময় যদি হয় যে একটু পত্রিকাতে নাম আসছে বা দু একটা মিডিয়া চ্যানেলে আমি সাক্ষাৎকার দিতে পারতেছি, এটা তো আর এক ধরনের পাওয়ার কাজ করে, মানে না বুঝেই একটা পাওয়ার কাজ করে। হয়তো এখন অতটা গুরুত্ব মনে হয় না যে একটা ইন্টারভিউ বা একটা খুব একটা দরকার আছে। যেমন প্র্যাকটিসের জায়গায় কেউ যদি আর্টকে ভালোবেসে ওইভাবে প্র্যাকটিস করে তাহলে এগুলো কখনোই অত বেশি কাজ করে বলে আমার মনে হয়, সেটা আবার অন্য জিনিস। কিন্তু ওই সময়টাই মনে হয়েছিল যে আসলে অনেক বড় কিছু। আমার মনে হয় কি যে আমি আবার তোমার ধরো আমার চিন্তা ভাবনা যে থিঙ্ক বি পজিটিভ একটা কথা আছে না, যে সবসময় পজিটিভনেস। আমার মনে হয় কি যে এটা হয়তো এখন আমরা অনেক অনেক হাইপে আছি, এটা ঘুরে ফিরে আবার একটা সময় মানে মানুষ, যখন একটা মানুষ ধরো অনেক বেশি অনেক বেশি সে অত্যাচারিত হতে 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 একটা সময় পরে সে আর না পেরে সে আবার ভাবে কি যে আমি আস্তে আস্তে ব্যাক করি। যেটার চেঞ্জেসটা হয় কি কিরকম, যে আমরা এমন একটা মানে ডাস্ট ওয়েতে চলাফেরা করছি, এমন একটা পরিবেশে চলতেছি, একটা পর্যায়ে গিয়ে সবার ভিতর হয়তো বোধ উদয় হইতে পারে, যারা শহরের কর্ণধার, যারা শহরকে চালনা করে এবং যারা বসবাস করে, সবার ভিতরে এক ধরনের বোধ তৈরি হইতে পারে যে না, আমার তো এইভাবে চলা ঠিক হবে না, আমাকে চেঞ্জ করতে হবে। তো এই চেঞ্জেসটা হয়তো আসতে পারে, আসার সম্ভাবনা আছে। কারণ বোধটা তো মানুষের থেকে তৈরি হয়, মানে এমনি এমনি তৈরি হয় না। যে যত বেশি আঘাতপ্রাপ্ত হয় সে তত বেশি কোন মানে সে তত জানে যে কোথায় তার কোন আঘাতে কতটুকু ব্যথা সে কিন্তু জানে। তো আঘাতপ্রাপ্ত হলে সে আবার ওইটা সহ্য হয়ে সে আবার নতুন করে ফিরে আসতে পারে। তো আমার কাছে মনে হয় যে এটা চেঞ্জ হয়ে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি, সম্ভাবনা আছে। কারণ ওই বোধটা যদি তৈরি হয়, ধরো এখানে এত বিল্ডিং তৈরি হচ্ছে, এত কনস্ট্রাকশন হচ্ছে, একটা সময় কনস্ট্রাকশন বন্ধ হয়ে যাবে, মানে কনস্ট্রাকশনের আর জায়গা থাকবে না। এটার সুবিধাটা হচ্ছে কনস্ট্রাকশন যখন বন্ধ হয়ে যাবে তখন শহরের অর্ধেক ডাস্ট কমে যাবে। এই শহরে যতদিন কনস্ট্রাকশন থাকবে ততদিন তোমার ডাস্ট থাকবে, কিন্তু একটা সময় তো কনস্ট্রাকশন বন্ধ হবে। কনস্ট্রাকশন বন্ধ হয়ে যাবে, মানুষগুলো তার পরিবেশটাকে চেনার একটা সুযোগ তৈরি হবে তখন। এবং যখনই এইগুলো হবে তখন তার ওই যে হয় না যে আমরা এখন জানলা দিয়ে ময়লাটা ফেলাই, তখন তার জানলা দিয়ে ময়লাটা ফেলাতেও খারাপ লাগবে। তো এইভাবে হয়তো চেঞ্জ আসতে পারে। তো চেঞ্জ আসার সম্ভাবনা আছে আমার কাছে মনে হয়। যেমন এখন কিন্তু অনেক কিছু ডেভেলপ, নতুন নতুন যে শহরগুলো হচ্ছে, এই যে পূর্বাঞ্চলে বা উত্তরের ওই সাইডে, এগুলো কিন্তু অনেক প্ল্যান করে তৈরি হচ্ছে। যেহেতু প্ল্যান করে তৈরি হচ্ছে, ওইগুলো দেখে আমাদের এই অঞ্চল মানে ভিতরের শহরটা হয়তো চেঞ্জেস আসতে পারে, সম্ভাবনা আছে। একটা সময় মানুষের কাজের মানে আর কাজ করতে পারবে না, সে কি করবে? তখন তো শহরের বিউটিফিকেশন ছাড়া তার আর কোনো কাজ থাকবে না। মানে এখন তো সব জায়গায়, আমাদের তো নতুন দেশ, ওই হিসেবে একটা দেশের যদি 50-60 বছর বয়সে, দেশের বয়স কিন্তু খুব একটা না। তো তারপরে আমরা থার্ড ওয়ার্ল্ডের মানুষ, আমাদের অর্থনীতি অত ভালো না, আমরা তো রাইজিং। তো রাইজিংটা যখন রাইজিং আপ করে ফেলবে তখন তো আস্তে আস্তে জিনিসটা সম্ভাবনা হতে পারে। এখন মানে হয় কি যে ধরো মানুষ সচেতন হচ্ছে, একটা মানুষ এখন অনেকেই হুটহাট করে একটা চিপার ভিতর জায়গা পেলে ও একটা বিল্ডিং তৈরি করে ফেলতেছে। কিন্তু একটা সময় আসবে যে ওর পরবর্তী জেনারেশন বা ও ভাববে কি হ্যাঁ হ্যাঁ, আমি তো এইভাবে তৈরি করলে আমার তো এটা টিকবে না, আমার এটা ভালো হবে না, আমি নিজেই মারা যাবো এটা চাপায় পড়ে।
তখনই কি করবে, তখন ভালো একজন আর্কিটেক্ট খুঁজবে, তখন প্ল্যানার খুঁজবে, ওর কিভাবে মানে বিল্ডিংটা সুন্দরভাবে থাকে, পানিটা সাপ্লাই ভালোভাবে হয়, ও তখন কিন্তু এগুলো খুঁজবে, এবং খুঁজতে গিয়ে তখন আস্তে আস্তে এটা ঘুরে আবার নতুন জায়গায় আসতে পারে।